আজ সকালেই খবর এলো হাইওয়ের পাশে আরেকটা লাশ পাওয়া গেছে। এই লাশটাও নাকি একজন যুবতীর। সকাল সকাল যদি এইসব খবর পেয়ে ঘুম ভেঙে যায়, সারাদিন মাটি। ইদানিং লাশের সংখ্যা বেড়েই চলেছে। আজ গিয়ে দেখি লাশের কি অবস্থা। বেলা 1টা, মুক্তিনগর হাইওয়ে। মনে হচ্ছে 2 দিন আগেই খুন করা হয়েছে একে। পচা গন্ধের সামনে এগোনো যাচ্ছে না। লাশ দেখবো কি করে? কনস্টেবল হাফিজ তার 2-3 জন সহকারী নিয়ে ব্যাগটা খুলতে থাকে। ব্যাগ খোলার পর লাশের অবস্থা দেখেই একজন সেখানেই গড়গড় করে বমি করে দেয়। হাফিজ তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। সামনে এগোতেই দেখি লাশের অবস্থা ভয়াবহ। ভেতরের নাড়ি ভুঁড়িগুলো বের করা, পুরো লাশটাই উলঙ্গ। 2 হাতের কোনোই পর্যন্ত নেই। গলার নিচ থেকে পেট অবধি ফাড়া। ফুসফুস আর কিডনিগুলো মিসিং। চোখগুলো বের করে নেওয়া হয়েছে। পুরো মুখটাই যেন ছুরি দিয়ে ফালা ফালা করে রাখা হয়েছে, যাতে কেউ না চিনে। এ যাবৎ যতগুলো লাশ এসেছে তার মাঝে এই লাশটাই সব থেকে বেশি বিদঘুটে আকৃতির আর ভয়াল অবস্থার শিকার। কনস্টেবল হাফিজ এসে পাশে দাঁড়িয়ে লাশটাকে ভালোভাবে দেখতে বলে সামনে এগিয়ে যায়। হাফিজ বেশ সাহসী। গত 1 মাসে এমন লাশ দেখতে দেখতে প্রায় সবটাই নিজের মাঝে ধারণ করে নিয়েছেন। পুরো শরীর শিউরে উঠছে বারবার। কোনো সাইকো এইভাবে মেয়েগুলোকে খুন করে লাশটাকে ব্যাগ থেকে বের করা হয়, কিন্তু নাড়ি ভুঁড়িগুলো ব্যাগেই রয়ে যায়। ইমার্জেন্সি ফোন কল করে ফরেন্সিক বিভাগের 2 জন কর্মকর্তাকে খবর পাঠিয়ে হাইওয়েতে আনা হয়। তারা এসে কোনো রকম লাশের পেটটার ভিতরে সমস্ত নাড়ি ভুঁড়িগুলো ভরে দ্রুত সেলাই করে নেয়। লাশটাকে সোজা ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ময়নাতদন্ত করতে হবে, কারণ ময়নাতদন্ত করেই হয়তো কিছু না কিছু জানা যাবে। পুরো লাশটা উলঙ্গ হওয়ায় লাশের সাথে কিছু পাওয়া যায়নি। পুরো মাথা ধরে গেছে লাশটা দেখে। এমন পাশবিকভাবে কেউ কাউকে খুন করতে পারে? তবে একটা জিনিস আছে এই কেসটায়, আর তা হচ্ছে আগের সমস্ত কেসের সাথে এই কেসটা অনেকটাই নেই। এই সবটাই ভেবে নিচ্ছে মস্তিষ্ক। দুপুর 3টা, মুক্তিনগর ক্রাইম ব্রাঞ্চ। ফাইলগুলো নাড়াচাড়ায় ব্যস্ত ক্রাইম ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রাইম অফিসার মোহাম্মদ শেখত হোসেন। আগের ফাইলগুলোর সাথে আজ নতুন আরেকটা ফাইল যুক্ত হলো। উপর মহল থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, কে এই সাইকো যে এইভাবে মানুষ খুন করে যাচ্ছে, তাও একটার পর একটা। আগের 6টা কেসেই 6টাই এমন বিশ্রীভাবে খুন করেছে, যার মধ্যে 2টা ছেলে এবং বাকি 4টা মেয়ে, আর আজকেরটাও মেয়ে। আর এ নিয়ে মোট 7টা খুন। আর এদের প্রত্যেকের বয়স 18 থেকে 25-এর মধ্যে। বারবার গবেষণা করেও কি যেন বারবার মিস করছে শেখওয়াত। হুট করেই অফিসার শেখওয়াতের ফোন আসে, কিন্তু ফোনের শব্দ যেন তার কান অবধি পৌঁছাতে পারছে না। কনস্টেবল হাফিজ এসে পাশে দাঁড়িয়ে ডাকে শেখওয়াতকে। এদিকে হাফিজের কথায় ধ্যান ভেঙে যায় শেখওয়াতের। কিছু বলবে হাফিজ? ফোন বাজে স্যার। হাফিজের হাতের ইশারায় ফোনের দিকে নজর দেয় শেখওয়াত। এতটাই চিন্তিত সে যে তার নিজের টেবিলে নিজের সামনে ফোন বেজে যাচ্ছে, অথচ তার কোনো ভ্রুক্ষেপ নেই। সবার আগে ফোনে হাত দেয় সে। হ্যালো, ওকে, আমি এসছি এক্ষুনি। শেখওয়াত হাফিজকে গাড়ি বের করতে বলে নতুন কেসের ফাইলটা গুছিয়ে নিচ্ছে। স্যার, আমরা কোথায় যাচ্ছি? ল্যাবে যেতে হবে। ওকে স্যার। ফরেন্সিক ল্যাব। ডক্টর নিহাস হতাশে শেখওয়াতের সামনে দাঁড়িয়ে আছে। শেখওয়াত বুঝে গেছে ডক্টর নিহাস কেন এতটা হতাশ, কারণ এর আগের 6টা লাশ তিনি ময়নাতদন্ত করেছেন এবং তার রিপোর্ট অনুযায়ী সব গুছিয়ে দিয়েছেন। তবে এবার তিনি অত্যন্ত চিন্তিত। তার এই চিন্তা থেকে শেখওয়াতও চিন্তিত। ডক্টর নিহাস কি বুঝলেন এবারেরটায়? কে এই সাইকো? আমি তাকে একবার শুধু দেখতে চাই অফিসার। সিরিয়াস কিছু কি? পুরোটাই সিরিয়াস। যে এই কাজটা করেছে তার পুরো মস্তিষ্কটাই অসুস্থর সাথে বিকৃত, নয়তো এমন কাজ কেউ সুস্থ মস্তিষ্কে করতে পারে না। লাশটা দেখে আটকে উঠেছি আমি। তার ডক্টর কি বুঝলেন? যথাসম্ভব 2 দিন আগে খুন হয়েছে, কারণ লাশ আস্তে আস্তে পচতে আরম্ভ হয়েছে। কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু পেট, মুখ আর হাতের কোনোই তো একদমই নেই। কিডনি নেই, সেই সাথে কলিজাও মিসিং। বোঝাই যাচ্ছে সে অত্যন্ত ক্ষোভ নিয়ে খুনটা করেছে, কারণ বাকি লাশগুলোর সাথে এই লাশটা বেশ খানিকটা বিশ্রী। আমি এটাই বুঝলাম না যে কেউ এইভাবে মানুষ খুন করে। এটাই ভাবছি ডক্টর, এটা কোনো সাইকো। এটা বের করার দায়িত্ব আপনার এবং আপনার ডিপার্টমেন্টের।
তবে একটা কথাই বলবো, একে জলদি খুঁজে বের করুন। ডক্টর, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। খুনের আগে মেয়েটার সাথে কি ফিজিক্যাল কিছু? ইউ মিন টু সেক্স অর রেপ? হ্যাঁ, ইয়েস। এই লাশের সাথে এমন কিছুই হয়নি, তবে যেভাবে খুন করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে প্রচুর ক্ষোভ নিয়ে তাকে খুন করা হয়েছে। ল্যাব থেকে বের হয়ে গাড়িতে বসেছে অফিসার শেখত। মাথায় একটাই চিন্তা, এমন ঘৃণ্য অপরাধ কে করতে পারে? কে আছে এর পেছনে? কিসের জন্য এইভাবে মানুষগুলোকে মারছে? প্রতিদিনের মতো ক্লান্তিকর পরিশ্রম শেষে বাড়ি ফিরে শেখত। বাড়ি এসেই সোফায় বসে আছে সে। মাথায় শুধু একটাই চিন্তা কাজ করছে তার, খুন, খুন আর খুন। কে করছে এই খুন? কার কি লাভ হচ্ছে এই খুন করে? কার এত শত্রুতা হতে পারে এত মানুষের সাথে যে এভাবে মানুষগুলোকে খুন করছে? শেখতের সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকা নারীটি এক নজরে দেখছে শেখতকে। আজকাল তার কাছে এই পুরুষটিকে চরম আকারে ভালো লাগে। শেখত দেখতে যেমন সুন্দর, তেমন উচ্চতা, তার সাথে তেমন বডি ফিটনেস। যে কোনো নারীকে গিলে খাওয়ার মতো ক্ষমতা রাখে সে। তবে তার যেই কাজ, সে নারী গিলে খাওয়া দূরে থাক, কোনো নারীর দিকে তাকানোরই সময় নেই তার। অপরদিকে শেখত কারো হাতে থাকা চুরির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। সে মাথা তুলে তাকাতে তার সামনে দাঁড়িয়ে থাকা ঝুমকে দেখতে পায়। পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সে। ঝুমকে দেখলেই তার মাথায় যেন বাজ পড়ে, আর শরীরে 440-এর বদলে 880 ভোল্টেজের কারেন্ট লাগে। সে ঝুমকে তেমন দেখতেই পারে না। দেখতে পারে না বললে ভুল হবে, সে ঝুমকে আশকারা দেয় না। ঝুম তার খালার ননদের মেয়ে। এখানে পড়াশোনা করে বিধায় তার বাসায় থাকে সে। শেখতের বাসায় শেখত, তার বাবা এবং তার মা থাকেন, আর বাড়িতে লোক বলতে ঝুম থাকে। ঝুম তার কার্যকলাপে বোঝাতে চায় সে শেখতকে চায়। যতবার বোঝাতে এসেছে শেখত পাত্তা না দিয়ে এড়িয়ে গেছে। ঝুম মাঝে মাঝে বড্ড বেশি বাড়াবাড়ি করে, যা শেখত একদম নিতে পারে না। সেদিন রাস্তায় জোর করে শেখতের গাড়িতে গিয়েছে, আর শেখত ওকে ওর কলেজের সামনে নামিয়ে দেওয়ার সময় কিছু মেয়ে যেন তাকে গিলে খাচ্ছিল। এইসব বেলাল্লাপানা তার একদমই পছন্দ না। শেখত একটা জিনিসই বুঝে, তা হচ্ছে কাজ। সে তার কাজকে বেশি ভালোবাসে, তাই এইসবে ফিরে তাকায় না। এই মুহূর্তে ঝুম তার খুব কাছে এসে বসে গিয়ে পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। ঝুমের এমন কাণ্ড দেখে শেখতের মাথা আরো খারাপ হয়ে যায়। এমনিতে কেসের টেনশন বাড়ছে, সেই সাথে কে এত এত মানুষ খুন করছে তার টেনশন, আর এখন বাসায় এর টেনশন। মেজাজ এমনিতেই খারাপ তার। ঝুমের এমন আহ্লাদীপনা দেখে শেখত বলে ওঠে, যেদিন আমি কি তোমাকে টেনে এক থাপ্পড় দিব, সেদিন বুঝবে আমি কি জিনিস। বেয়াদবির একটা সীমা আছে। তুমি তো দেখছি সব সীমা ধীরে ধীরে অতিক্রম করছো। একবার, দুইবার, তিনবার, বারবার বিরক্ত করা বন্ধ করো। এখানে যে কাজে এসেছো সেই কাজ করো। গায়ে পড়া স্বভাব ত্যাগ করো। এই বলে শেখত নিজের রুমে চলে যায়। যাওয়ার সময় পেছন ফিরে ঝুমের উদ্দেশ্যে বলে যায়, আর হ্যাঁ, খবরদার যদি আমার রুমের দরজায় নক করেছো তো, নয়তো 3rd ডিগ্রি টর্চার আরম্ভ করে দেব। এই বলে দিয়ে গেলাম। রুমে এসে সোজা বিছানায় গা এলিয়ে দেয় শেখত। মাথায় তার একটাই চিন্তা ঘুরছে, এত নোংরাভাবে কে খুন করতে পারে, আর এই খুনের পেছনে কি এমন রহস্য লুকায়িত আছে যার পর্দা সে এখনো ভেদ করতে পারছে না। কে সেই পিশাচ যে সকলের মাঝে থেকে এইভাবে একের পর এক ঘৃণ্য অপরাধ করে যাচ্ছে। রুমের চারপাশটায় রক্ত, যেন এখানে রক্তের স্রোত বয়ে যায় প্রতিনিয়ত। দেয়ালের এক পাশে লেগে আছে কিছু নাড়ি ভুড়ির অংশ বিশেষ, আর এক পাশে একজোড়া চোখ পড়ে আছে। মনে হচ্ছে খুবলে তুলে ফেলা হয়েছে চোখ জোড়া। এক কোণে কয়েকটা আঙ্গুল পড়ে আছে। রুমের অবস্থায় বলে দিচ্ছিল, মনে হচ্ছে এখানে পাশবিকভাবে মানুষ খুন করা হয় প্রতিনিয়ত। কিছু কিছু জিনিস এমন ছিল যার দিকে চোখ তুলে তাকানোর মতো না। পুরো রুম জুড়ে দুর্গন্ধ আর পচা নোংরা গন্ধ। শেখত নাকে কাপড় চেপে পুরো রুমটা পর্যবেক্ষণ করছিলেন। এমন সময় কনস্টেবল হাফিজ চিৎকার করে ডাকায় তার কাছে ছুটে গিয়ে যা দেখা গেল তাতে আত্মা কেঁপে উঠছে শেখতের। একটা গোটা মাথা পড়ে আছে, চোখগুলো খুলে ফেলা হয়েছে, জিভটা নেই, মাথার উপরের অংশটা ফাড়া। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এর থেকে মগজটা আলাদা করে তুলে ফেলা হয়েছে। একই অবস্থায় এই জায়গাটার আশপাশটা বিশ্রী নোংরা রক্তের গন্ধ, মানুষ পচা গন্ধ। কবে উদ্ঘাটিত হবে এই মৃত্যুর রহস্য, নাকি এ কোনো অশরীরী কিছু? শেখার জন্য ভাষা হারিয়ে ফেলছে, কোনো কথাই মুখ থেকে বের করছে না সে। হাফিজ কয়েকবার ডাকার পর শেখাতের হুঁশ আসে। তখন সে হাফিজকে নির্দেশ দেয় যেই লোক তাদের এই রুমের সন্ধান দিয়েছে সেই লোককে হাজির করানোর জন্য। কনস্টেবল হাফিজও শেখাতের কথা অনুযায়ী কাজ শুরু করে দেয়।
সকালবেলা নাস্তার টেবিলে বসে সবার সাথে নাস্তা করছিল শেখর। সেই সময় হাফিজ তাকে ফোন করে এই খবর দেয়, অফিসে পৌঁছে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এই ঠিকানা। আর এখানে এসেই দেখে বড় বড় তার এক নতুন দৃশ্যায়ন। সেখান থেকে অফিসে এসে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে শেখর। সে শুধু অপেক্ষায় আছে কখন সেই লোকটি আসবে। এমন সময় হাফিজ সেই লোকটাকে নিয়ে এসে উপস্থিত হয় শিক্ষার্থীর রুমে। লোকটা বেশি বয়স্ক না হলেও মধ্যবয়স্ক, আধা পাকা চুল তার। লোকটার চোখ মুখে ভয়ের ছাপ। বেশ অবাক হয়ে শেখায়াতের দিকে তাকিয়ে আছে। লোকটাকে অভয় দিয়ে শেখায়াত তাকে চেয়ারে বসতে বললেন। লোকটা তখন শেখায়াতের কথা মতো চেয়ারে বসেন। শেখায়াত কিছুক্ষণ তাকিয়ে থাকার পর লোকটাকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করে, কিন্তু লোকটা এতটাই ভয় পেয়ে যান যে তিনি কিছুই বলেননি। তখন শেখায়াত তাকে অভয় দিয়ে আরো ভদ্রভাবে কথা বলেন। দেখুন আঙ্কেল, আপনি আমার বাবার মতো, ধরতে গেলে বাবাই। আপনি এখানে খবর দিলেন, এখন যদি আপনি আমার সাথে কোঅপারেট না করেন তাহলে তো খুনিকে ধরতে পারবো না। আপনি তো এই এলাকারই মানুষ, হয়তো শুনেও এসেছেন যে এ যাবৎ 7টা খুন হয়ে গেছে। দয়া করে আমাদের সাথে কোঅপারেট করুন আঙ্কেল। শেখায়াতের কথা শুনে লোকটা তখন বলল, আমি প্রায় সময় এই রাস্তাতে বাজার যেতাম। রুমটা অনেক আগের থেকে এখানে বানানো ছিল, সবসময় তো তালা দেওয়া থাকে। শুনেছি এই বাড়ির মালিক জায়গা দখল করার জন্য যেমন তেমন করেই এইখানে এক রুম তুলে বিদেশ চলে গেছে। আপনি কি এখানে স্থানীয়? আমার বাসা আর একটু ভেতরে, তবে এই রাস্তা দিয়ে আসা যাওয়া। হ্যাঁ, কি দেখেছিলেন আজ সকালে যদি বলতেন? প্রতিদিন বাজারে যাওয়ার সময় গন্ধ পেতাম। প্রথম ভাবতাম ময়লার গন্ধ, কারণ পাশেই ময়লা ফেলা ডাস্টবিন। তারপর? প্রতিদিনের মতো আজকেও বাজারে যাচ্ছিলাম। হুট করে নাকে আরো বিশ্রী গন্ধ আসে। তারপর একটু এগিয়ে যেতেই গন্ধটা আরো প্রবলভাবে নাকে লাগে। এত গন্ধ যে সেখানে বমি চলে আসে আমার। তবুও এগিয়ে যেতেই দেখি সেই মাথাটা। আমার রুহু কেঁপে ওঠে। আল্লাহু আকবার, কি দেখলাম এটা আমি! সাথে সাথে বাসায় গিয়ে থানায় ফোন দিলাম, কিন্তু আমাকে এখানে ধরে আনার কারণ বুঝলাম না আমি। ধরে আনা হয়নি আপনাকে আঙ্কেল, শুধু জিজ্ঞাসা করার জন্য ডাকা হয়েছে। আচ্ছা আঙ্কেল, এই যে বাজারে যেতেন আবার বাজার করে ফিরতেন, এর মাঝে কাউকে দেখেছিলেন কি ওই রুমের আশেপাশে? না, এমন কাউকে তো দেখলাম না আজ পর্যন্ত। তা আপনার রুমের ভিতরে গিয়েছিলেন তো, কি দেখলেন? যা দেখেছি তা বললে আপনি স্থির থাকতে পারবেন না আঙ্কেল। ধন্যবাদ আপনাকে অনেক কিছু বলার জন্য। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, তাহলে আসি আমি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে লোকটা চলে গেল। শেখাতে আবারও ভাবনায় পড়ে যায়, তার মানে এই রুমেই ওই নরপিশাচ এই কাজ করত, আর কাজ শেষ হয়ে গেলে লাশগুলো যেখানে সেখানে ফেলে দিত। শেখাত ভাবছে আর ভাবছে। এরই মধ্যে ডক্টর নিহাসের ফোন পেয়ে ধ্যান ভাঙে তার। হ্যাঁ ডক্টর বলুন। শেখাওয়াত, মাথার খুলিটা এক নারীর। হোয়াট? ইয়েস, চোখ জোড়া মিসিং, জিব্বা কেটে নেওয়া হয়েছে। ও মাই গড। ও হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ মগজ নেই, মগজ বের করে নেওয়া হয়েছে। হাউ ইজ দিস পসিবল ডক্টর? আই ডোন্ট নো। ফোন রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে শেখর। কিছুই মাথায় আসছে না তার। এভাবে কে খুন করে যাচ্ছে একের পর এক, কে এইসব করে যাচ্ছে সবার আড়ালে। বাসায় ফিরে নিজের রুমের বারান্দায় কফি খাচ্ছে আর সিগারেট ফুঁকছে শেখর। মাথায় তার একটাই চিন্তা, কে এই সাইকো কিলার তা খুঁজে বের করতে হবে। হুট করে কারো অস্বস্তির জানান পায় শেখর। পাশ ফিরে তাকাতেই ঝুমকে দেখতে পায় সে। ঝুম চুপ করে দাঁড়িয়ে আছে শেখাতের সামনে। ঝুমকে দেখে শেখাতের মেজাজ খারাপ হয়ে যায়। তখন ঝুমকে কিছু বলার সুযোগ না দিয়েই শেখাত বলা শুরু করে। আমি একটা জিনিস বুঝি না, তুমি কেন আমার পেছনে এভাবে পড়ে আছো? সমস্যাটা কি তোমার ঝুম? ঝুম এক দৃষ্টিতে শেখাতের দিকে তাকিয়ে আছে। শেখাতকে বেশ লাগে তার কাছে, বিশেষ করে শেখাতের বডিটা। হট আর ড্রেসিং পার্সোনালিটি আছে তার মাঝে, যা ঝুম কেন যে কোনো মেয়েকেই টানবে। ঝুমের চোখ মুখের অবস্থা দেখে শেখাত বাকিটা বুঝে যায়। এই মুহূর্তে শেখাতের রুমে শেখাতের কাছে এসে ওইভাবে তাকানোর অর্থ শুধু একটাই দাঁড়ায়। তবে সে অর্থ কেন অর্থের অবধি যেতে চায় না শেখাত। নারীদের প্রতি তার কোনো লোভ কোনো কালেই ছিল না। প্রেম, ভালোবাসা, সংসার, বউ কিংবা প্রেমিকা, এইসব থেকে সে বহু দূরে। আর তাছাড়া সে যে কাজ করে তাতে কর্মরত থেকে কোনোভাবেই এইসব সম্ভব হয়ে ওঠে না তার জন্যে। ঝুম মেয়েটা বারবার শেখাতের কাছ থেকে অতিরিক্ত আশা করে, কিন্তু শেখাত তার এই আশার উপর কখনোই আলোর আভাস দেয়নি। ঝুম ইদানিং বেশ কয়েকদিন যাবতই একটু বেশি বাড়াবাড়ি করছে, তবে তার সকলের আড়ালে। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে নিজের রুম যেতে নিলে শেখাতকে আটকে দেয় ঝুম। ঝুম নিজের হাত দিয়ে শেখাতের সামনে বাধা দিয়ে দাঁড়ায়, যা দেখে শেখাতের মেজাজ গরম হয়ে যায়।
সমস্যা কি তোমার? শেখাতের এমন প্রশ্ন শুনে ঝুম হাত সরিয়ে শেখাতের একদম কাছে চলে যায়। টি শার্ট খামচে ধরে শেখাতের খুব কাছে চলে যায় ঝুম। শেখাতের নজর তখন দরজার কাছে চলে যায়, কারণ তার ধারণা এই মুহূর্তে যদি তার মা অথবা বাবা এই অবস্থায় তাদের দুজনকে দেখে তাহলে সব থেকে লজ্জায় পড়বে সে। কিন্তু না, ঝুম অত্যন্ত প্রখর বুদ্ধিমতী। সে ঢোকার সময় দরজা লক করে রুমে ঢুকেছে। শেখাত নিজেকে শান্ত রাখে, এই ভেবেছে এখন সে চিৎকার চেঁচামেচি করলেও লাভ হবে না, ঝুম তো যাবেই না, উল্টো তার বাবা মা শুনতে পাবে। তাই নিজেকে শান্ত রেখেই বলছে। হয়েছেটা কি ঝুম? শেখাতের কথা শুনে ঝুম শেখাতের একদম কাছে চলে আসে আর বলে, আই লাভ ইউ। ঝুমের কথা শুনে আকাশ থেকে পড়ে শেখাত। এই মেয়ে পাগল হয়েছো নাকি রাত দুপুরে? আই লাভ ইউ। শাট আপ। আই ওয়ান্ট ইউ অ্যাট দ্যাট মোমেন্ট। হোয়াট? আই ওয়ান্ট ইউ অ্যাট দ্যাট মোমেন্ট প্লিজ। শেখাতের মেজাজ তখন চরম উঠে যায়। ধাক্কা দিয়ে ঝুমকে দূরে সরিয়ে দেয় সে। তারপর দেয়ালের সাথে চেপে ধরে সে ঝুমকে। মাথায় যে অবশিষ্ট স্ক্রু ছিল তাও খুলে পড়ে গেছে নাকি? গর্ধব মেয়ে কোথাকার। শান্তি দিবা না তুমি আমায়, তাই না? শান্তি দিবা না। গায়ে পড়া অভ্যাসটা চিরকালেও যাবে না তোমার। আমি আপনাকে ভালোবাসি, আর কতভাবে বললে আপনি বুঝবেন? আমি একবারই তো বলে দিয়েছিলাম যে এইসব ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। কানে যায় না তোমার? না, চাই না। আমি ভালোবাসি তোমাকে, ব্যাস। আর কিচ্ছু জানি না, আমি জানতেও চাই না। লজ্জা করে না তোমার? হ্যাঁ, লজ্জা করে না? কেমন মেয়ে তুমি? রাত 1টা বাজে একজন পরপুরুষের রুমে ঢুকেছো তুমি। এই কথাটা আমার বাবা মা জানলে কি অবস্থা হবে ভেবে দেখেছো তুমি? নিজেকে কেমন তো সস্তা বানাচ্ছ কেন আমার সামনে? কি কারণে বানাচ্ছ এতটা সস্তা? হ্যাঁ, খুন, চোর, ডাকাত এইসবের মাঝে থাকতে থাকতে আপনি মানুষ না, রোবট হয়ে গেছেন। তাই আমার ভালোবাসাটা আপনার চোখে পড়ে না। শাট আপ। বের হও আমার রুম থেকে এক্ষুনি। আজ শেখাত অতিরিক্ত করে ফেলেছে ঝুমের সাথে। ঝুমের চোখের পানে শেখাতকে গলাতে পারেনি। শেখাত রাগে ফেটে যাচ্ছে। আর ঝুম এতক্ষণে বুঝতে পেরেছে শেখাত তাকে কি কি বলেছে। ঝুমের স্তব্ধতার মাঝে শেখাতও চুপচাপ। ঝুম যখন আজ থেকে বের হয়ে যাচ্ছিল শেখাত তখন বলে ওঠে, কোনো ভদ্র আর রুচিশীল মেয়ে কখনো এইভাবে নিজেকে অন্যের কাছে বিকিয়ে দিতে আসে না। তুমি আর এখানে নিজেকে নিলাম করতে এসেছিলে। এতেই বোঝা যায় তোমার রুচি কতটা ভালো আর তুমি কতটা ভালো নিজে এসে নিজের পরিচয় দিয়ে গেলে। শেখাতের কথা শুনে ঝুমের পা আটকে যায় সেখানেই। পেছন ফিরে সে উত্তর দিয়ে যায়, এমন যেন না হয় এই রুচিহীন মেয়েটার লাশ বুকে নিয়ে আপনাকে আবার কাঁদতে না হয়। এই কথা বলে ঝুম রুম থেকে বের হয়ে যায়। ঝুম বের হওয়ার সাথে সাথে শেখাত আর 1 সেকেন্ড দেরি করেনি, দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। শেখাত তখন লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে। আর শুতে শুতে ঝুমের উপর জমে থাকা সমস্ত রাত নিজের মুখ দিয়ে উগলে দেয় সে। পরদিন সকালবেলা সবাই নাস্তার টেবিলে নাস্তা খেতে বসেছে। শেখাতও সেখানে উপস্থিত আছে। এমন সময় ঝুমও সেখানে উপস্থিত হয়। শেখাত আর চোখে একবার ঝুমের দিকে তাকায়। ঝুমের চোখ নাক মুখ অসম্ভব রকম ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত কেঁদেছে সে। শেখাতের মা ঝুমের দিকে তাকিয়ে এমন হওয়ার কারণ জানতে চাইলে ঠান্ডা লেগেছে বলে কথাটা ঘুরিয়ে নেয় ঝুম। তখন শেখাতের বাবা শেখাতকে বলে ঝুমকে গাড়িতে করে তার ভার্সিটি অবধি পৌঁছে দিতে। বাবা মায়ের বাধ্য সন্তান শেখাত, তাই আর না করেনি। তবে ঝুম আপত্তি জানিয়ে দেয়, সে একাই যাবে বলে দেয়। এতে অবশ্যই শেখাতের কিছু আসেও নি আর যায়ও নি। সে বরং আরও শান্তি পেয়েছে। এমন সময়ে শেখাতের ফোনে ফোন আসে। কনস্টেবল হাফিজের ফোন দেখে দ্রুত ফোন রিসিভ করে শেখাত। হ্যাঁ হাফিজ, বলো। স্যার, হাইওয়েতে আজকে একটা বস্তা পাওয়া গেছে। রক্তে ভেজা, গন্ধ আর পচা দুর্গন্ধ ছড়াচ্ছে নাকি। ওইখানকার একজন ট্রাফিক পুলিশ ইনফর্ম করলেন। আপনি কখন আসবেন স্যার? এক্ষুনি বের হচ্ছি আমি। এটা বলে ফোন কেটে দিয়ে সামনে থাকা গ্লাসের পানিটুকু খেয়ে শেখাত সোজা বের হয়ে যায়। ডানে বামে আর কোথাও তাকায়নি সে। আর একটা লাশের খবর হয়তো এখন পাওয়া যাবে, আর একটা ভয়াল লাশের মুখোমুখি হয়তো হতে হবে তাকে এখন, যার দূর দূর অবধি কোনো প্রমাণও এখনো তার হাতে আসেনি। সকাল 10টা হাইওয়েতে পৌঁছে যায় শেখাত। সে পৌঁছানোর আগেই হাফিজ সেখানে টিনিয়ে পৌঁছে গেছে। শেখাতের আসার অপেক্ষায় ছিল সবাই, তাই কেউ বস্তায় হাত দেয়নি। শেখাত সেখানে গিয়ে পারমিশন দেওয়ার পর হাফিজ দুজনকে বলে বস্তা খোলার জন্য। তাদের বস্তা খুলতে বলে হাফিজ শেখাতের পাশে এসে দাঁড়ায়। হাফিজ কিছু বলতে চায় শেখাতকে, তাই পাশে এসে দাঁড়ায় সে। হাফিজের কাছে এসে দাঁড়ানো দেখে শেখাত বুঝে যায় হাফিজ নিশ্চয়ই কিছু বলতে চায়, তাই নিজেই হাফিজকে বলে, কিছু বলবে হাফিজ? জি স্যার।
বলো কি বলতে চাও? এভাবে আর কতদিন স্যার? চারিদিকে শুধুই লাশের খেলা, একটার পর একটার খুন, তাও এত বাজেভাবে। বুঝতে পারছি না হাফিজ, এই প্রথম আমার নিজেকে অসহায় মনে হচ্ছে। এইভাবে একটার পর একটা খুন হচ্ছে, ইনি অষ্টম লাশ পাওয়া গেল, 8জন মায়ের বুক খালি হয়ে গেল। স্যার, যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিকে ধরতে হবে, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। এমন সময় দুজন তাদের ডাক দেয় লাশ দেখার জন্য। তাদের ডাকে শেখাত আর কনস্টেবল হাফিজ সামনে এগিয়ে যায় লাশ দেখার জন্য। শেখাত আর হাফিজ অবাক হয়ে চেয়ে থাকে লাশের দিকে। শেখাত নিজেকে সামনে নিল, হাফিজ আঁতকে ওঠে। লাশটাকে পুরো বিকৃত করে দেওয়া হয়েছে। মাথা নেই, শুধু দেহটা আছে, আবার দেহ থেকেও লাভ নেই। হাতের কনুই পর্যন্ত নেই, পায়ের গোড়ালি নেই, পুরো দেহটাই অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে, যাতে চেনা না যায়। ঝলসে যাওয়ার কারণে বোঝা যাচ্ছে না দেহতে কাপড় ছিল কিনা, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছিল তাতে দেখা গেছে এই লাশটাও পুরোটা ফাড়া হয়েছে। লাশটা দেখে শেখাত মিনিট দুয়েক চোখ বন্ধ করে রাখে। কতটা নির্মমভাবে মেরেছে মানুষটাকে। হাফিজকে বলে লাশ ল্যাবে পাঠিয়ে দেয় শেখাত। আর এদিকে অফিসে গিয়ে শেখাত মিসিং ডায়েরিগুলো কালেক্ট করে মুক্তিনগর মডেল থানা থেকে ইদানিং কোনো মিসিং ডায়েরি হয়েছে কিনা তাই জানতে হবে ইনফরমেশন কালেক্ট করে শেখাত ঘেটে ঘুটে জানতে পারে এই পর্যন্ত মোট 8 জনের লাশ পাওয়া গেল, যার মাঝে 5 জনের মিসিং ডায়েরি হয়েছিল। আর এই 5 জনের মিসিং ডায়েরিগুলো 2 দিন পর কিংবা 3 দিন পর পর করা হয়েছে। আর ডায়েরি করার 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পরে এদের বিকৃত লাশগুলো যেখানে সেখানে পাওয়া গেছে। মাথা কাজ করছে না শেখাতের। কিছু তো আছে যা তার চোখে ধরা দিচ্ছে না, কিছু তো আছে যা তার চোখে পড়ছে না, কিন্তু কি সেটা? কি আছে এমন? এরই মাঝে হাফিজ উপস্থিত হয় তার কেবিনে। স্যার। হ্যাঁ হাফিজ বলো। ল্যাব থেকে ফোন এসেছে, এখনই যেতে হবে সেখানে। গাড়ি বের করো। জি স্যার। ডক্টর নিহাস ও শেখাত সামনাসামনি বসে আছে, তাদের সাথে হাফিজও আছে। ডক্টর নিহাস সমস্ত কাগজপত্র ঘাটছে, শেখাত তখন সামনে বসা। এমন সময় শেখাতের ফোন আসে। মোবাইল হাতে নিয়ে দেখে বাড়ি থেকে ফোন, তার মা ফোন করেছে তাকে। শেখাতের ফোনের কারণে এত ডিস্টার্ব যে কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মোবাইলটা সাইলেন্ট করে ডক্টর নিহাসের সাথে কথা শুরু করে দেয় সে। গতকাল যার মাথাটা ওই রুম থেকে পেয়েছিলেন, আর আজ ওই বডিটা ল্যাবে এসেছে। মাথা এবং দেহ একজনেরই। হোয়াট? ইয়েস, পুরো বডি অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে, যাতে না চেনা যায়। উফ। ইয়েস। ডক্টর লাশটা কি মেয়ের? অফকোর্স মেয়ের। বয়স আনুমানিক 21 থেকে 22 হবে। ও। তার থেকেও ইম্পর্টেন্ট কথা আছে একটা। কি? টানা 3 দিন যাবৎ মেয়েটিকে রেপ করা হয়েছে, আর তারপর এইভাবে খুন করা হলো। এত ক্ষোভ নিয়ে খুন করেছে যা বোঝাই যাচ্ছে। কথাটা শুনে হাফিজ অনেকটা অস্বস্তি অনুভব করে, সেই সাথে শেখাতো। তবে এটা কাজের জায়গা, এখানে এসব থাকবে আসবেই, এটাই স্বাভাবিক। অন্যদিকে আরো কিছু জরুরি কথা বলে শেখাত আর হাফিজ ল্যাব থেকে বের হয়ে যায়। ল্যাব থেকে বের হতে হতে শেখাত মোবাইল হাতে নিয়ে দেখে প্রায় 25+ মিসড কল। কিছু মিসড কল তার মায়ের, কিছু মিসড কল তার বাবার। এত ফোন দেখে শেখাত একটু ঘাবড়ে যায়। সাথে সাথে ফোন করে বাসায় এসে ফোন করে যা শুনতে পায় তাতে তার 1 সেকেন্ডও ঠিক থাকতে পারেনি। এখানে কেস সামলাতে তার পরাণ যায়, অন্যদিকে আরেক ঝামেলায় পড়েছে সে। এখন গাড়ি ঘুরিয়ে সোজা বাসায় যায় সে। বাসায় এসে পায়চারি করছে শেখাত। শেখাতের বাবা মা দুজনেই সোফায় বসে আছেন। শেখাতের মাথায় এমনিতেই গরম, তার উপর এখন আবার এইসব। বারবার বলেছিলাম এই মেয়েকে পাত্তা দিও না, তো দিও না পাত্তা এই মেয়েকে। শুনেছো তোমরা আমার কথা? বিকেল 4টা বাজে আর এই মেয়ে গায়েব। এটা কোনো কথা? ফোনটা পর্যন্ত বন্ধ তার। এখন ফোন ট্রেস করতে হবে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি একটা ইম্পর্ট্যান্ট কেসে ফেসে গেছি, না পারছি সমাধান করতে, না পারছি নিচে বের হতে। কিন্তু বাড়তি ঝামেলা থাকবেই। চারদিকের অবস্থা তেমন ভালো না, আর তার মাঝে এই মেয়ের ঝামেলা। ঘটনা হচ্ছে জুনকে পাওয়া যাচ্ছে না। সেই যে 10টায় বাসা থেকে বের হয়েছে, আর এখন বিকাল 4টা বাজে। ফোনটাও বন্ধ তার। শেখাতের বাবা মা দিক বিদিক ভেবে না পেয়ে ছেলেকে সবটা জানায়। শেখাতে আর কোনো ভাই বোন নেই, নিজেদের কোনো মেয়ে নেই বলে শেখাতের বাবা মা ঝুমকে বেশ আদরে রাখেন। তাই তাদের এত চিন্তা। আর তাছাড়া কিছু হয়ে গেলে ঝুমের বাবা মাকে কি করে মুখ দেখাবে তারা। এদিকে শেখাতের মাথায় অনেক চাপ, তার উপর এখন এইসব সে সহ্য করতে পারছে না। শেখাত তখন আরো বিড়বিড় করে বলে, আরো তল্লায় দাও তাকে তোমরা। এসব মেয়েদের তল্লায় দিলে এরা মাথায় চড়ে বসে। পরের মেয়েকে নিয়ে কিসের এত মাতামাতি বাবা? আর মা তোমাকেও বলি, এতই যখন মেয়ের শখ, তখন একটা মেয়ে ছোটবেলায় পালক আনলে না কেন?
এখন পরের মেয়ের জন্য আমাদের ঘুম হারাম। শেখাতের বাবা মা বুঝতে পেরেছে তাদের ছেলের মাথা অনেক গরম হয়ে আছে, তাই তারাও চুপচাপ বসে আছে। এমন সময় শেখাত ঝুমের ফোন নম্বর হাফিজকে দিয়ে বলে দ্রুত কন্ট্রোল রুমে পাঠানোর জন্য। কিন্তু এই কথা বলার আগে ঝুম বাসার দরজা অবধি পৌঁছে যায়। ব্যাস, ঝুমকে দেখে শেখাতের মেজাজ আরো তুঙ্গে উঠে যায়। ঝুম বাসায় এসে দাঁড়ানোর সাথে সাথে শেখাত শুরু করে দেয়, ওই যে এসে গেছে, দেখো তোমাদের আদরের মেয়ে এসে গেছে। তা আসুন আসুন, ভেতরে আসুন। কোথায় ছিলেন এতক্ষণ আপনি? শেখাতের মেজাজ গরম দেখে শেখাতের মা উঠে গিয়ে ঝুমের কাছে যায়। আদর করে করে ঝুমকে জিজ্ঞেস করে, যার শেখাতের একদম পছন্দ হয়নি। আর ঝুম শেখাতের মায়ের সব কথার উত্তর একটা ছোট্ট লাইনে শেষ করে দেয়, তা হচ্ছে, বান্ধবীর বাসায় ছিলাম, মোবাইলে চার্জ ছিল না। এই বলে শেখাতের মা বাবা থেকে অনুমতি নিয়ে সোজা ভিতরে নিজের রুমে চলে যায়। শেখাতের মুখের উপর এভাবে কথা বলাটা শেখাত মানতে পারেনি। সোজা সেও ভেতরে চলে যায় ঝুমের রুমে। শেখাত ভিতরে যাওয়া দেখে শেখাতের বাবা মা উভয় বেশ চিন্তিত হয়ে যান, কারণ আর কেউ না জানুক তারও তো জানে তাদের ছেলে কতটা ক্ষিপ্ত মেজাজের। রাগের বসে মেয়েটাকে আবার চট থাপ্পড় না দিয়ে বসে। শেখাত সোজা ঝুমের রুমে ঢুকে যায় বিনা অনুমতিতে। ঝুম তখন ব্যাগটা রেখে গাতে কর্নাটা সরিয়ে ফ্যানটা ছেড়ে দিয়ে ফ্যানের নিচে দাঁড়ায়। শেখাত তখন সোজা রুমে গিয়ে ঝুমের কাঁধে হাত দিয়ে ঝুমকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এভাবে আচমকা ঘোরানোতে একটু ঘাবড়ে যায় ঝুম, কিন্তু যখন শেখাতকে তার সামনে দেখে তখন সে বাম হাত দিয়ে নিজের ওড়নাটা নিতে চায়। ঝুমের এমন আচরণে শেখাতের মেজাজ আরও খারাপ হয়। নয়তো যেই ঝুম রাতের অন্ধকারে তার কাছে গিয়েছিল, সেই ঝুম এখন তার সামনেই থাকতে চাচ্ছে না। সোজা হয়ে দাঁড়াও আর বলো কোথায় ছিলে? বান্ধবীর বাসায়। ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। এই বাড়ির কিছু নিয়ম আছে, ভুলে গেছো নাকি? আমি কোনো নিয়ম ভেঙেছি বলে আমার মনে হচ্ছে না। কাল থেকে সোজা কলেজ আর তারপর বাসা, মনে থাকে যাতে। আমি কখন কোথায় যাবো তা নিশ্চয়ই আপনাকে বলতে হবে না। টেনে এক থাপ্পড়ে গালের সব দাঁত ফেলে দিব, বেয়াদব কোথাকার। থাপ্পড় কেন, মেরেই ফেলুন না। শেখাত আর কোনো কথা বাড়ায়নি। সোজা রুম থেকে বেরিয়ে গাড়ি স্টার্ট করে অফিসে চলে যায়। রাত 8টা নাগাদ শেখাত তার অফিসে বসে আছে। সমস্ত কাগজপত্র এলোমেলো করে দেখছে শেখাত। কোথায় একটা ঘাপলা আছে। কাদের টার্গেট করা হচ্ছে, কেন করা হচ্ছে, কিসের জন্য এত ক্ষোভ সবার প্রতি। অবশেষে সমস্ত যোজন বিয়োজন করার পর আসল কিছু তথ্য শেখাতের হাতে আসে। আর এমন কিছু তথ্য তার হাতে আসে যা একটা কেস অপর কেসের সাথে মিলিত তার সব জটলা প্রায় অর্ধেকটা খুলে দেয়। খুনির টার্গেট 18 থেকে 25 বছরের ছেলে এবং মেয়ে। তবে মেয়েদের টার্গেট একটু বেশি করা হয় এবং খুনি তার টেস্ট অনুযায়ী খুন করে। এইসব নিয়ে ঘাটাঘাটি করতে করতে রাত 11টায় আসল ক্লু তার হাতে ধরা পড়ে। এখন শুধু কাল সকালের অপেক্ষা। শেখাত তার পাওয়া প্রথম ক্লু অনুযায়ী প্রথম ধাপে কাজ শুরু করবে। রাত 1টা নাগাদ শেখাওয়াত বাসায় পৌঁছায়। এত রাতে কেউ সজাগ থাকবে না ভেবে ভীষণ ইতস্তত হচ্ছিল শেখাওয়াতের। আজ সত্যি একদম দেরি হয়ে গেছে তার। এত রাতে বাসায় ডোরবেল বাজানো ঠিকও হবে না। বাবান দুজনেই বয়স্ক মানুষ, কিভাবে ডোরবেল বাজাবে সেই চিন্তায় খানিকটা দাঁড়িয়ে যায় শেখাওয়াত। কিন্তু না, শেখাওয়াতকে বেশি সময় দাঁড়াতে হয়নি। তার আগেই ঝুম এসে দরজা খুলে দেয়। এই মুহূর্তে ঝুমের দরজা খোলা দেখে অনেকটাই অবাক হয়ে যায় শেখাওয়াত। সে তো ভেবেছিল যে হয়তো ঝুমও ঘুমিয়ে গেছে। পরে পরে ভেবে চিনতে 2 4 মিলিয়ে ফেললো। ঝুম ঘুমায়নি, হয়তো জানালা দিয়ে রেখেছে তার গাড়ি বাসার ভেতর ঢুকেছে। তাই ডোরবেল দেওয়ার আগেই ঝুম এসে দরজা খুলে দেয়। টেবিলের উপর খাবার সব সাজানোই ছিল, তবুও ঝুমে একবার জিজ্ঞেস করে নেয়, আপনি খাবেন তো এখন? ঝুমের প্রশ্নে শেখাতের পাঁজর আটকে যায়। ক্ষুধাও লেগেছে প্রচুর তার। হ্যাঁ সূচক মাথা নেড়ে শেখাত নিজের রুমে চলে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে তারপর সোজা ডাইনিং রুমে চলে যায়। শেখাত যার আগে ঝুম সব সার্ভ করে দেয় যাতে শেখাতের কিছু চাওয়া না লাগে। টেবিলে খাবার সার্ভ করার ব্যাপারে শেখাত বরাবর একটু খুঁতখুঁতে স্বভাবের। শেখাতের মায়ের বেলাতেই সেম কেজ করে শেখাত, তবে খাবার সার্ভের ব্যাপারটা ঝুম বেশ ভালো পারে। আর শেখাত এটা মানেও যে টেবিলে খাবার সার্ভ করার কাজে ঝুম বেশ এক্সপার্ট। শেখাত কোনো কথা না বলেই খেতে বসে যায়। ঝুম তখন বাকি খাবারগুলো সরাচ্ছিল। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে ঝুমের দিকে শেখাতের দৃষ্টি বেশ ভালোভাবেই যাচ্ছিল। শেখাত খেয়াল করে ঝুম আর আগের মতো তার দিকে তাকায় না, আগের মতো কথা বলে না, আগের মতো শেখাতের কাছে আসে না। মুখ চোখের অবস্থাও ভালো না ঝুমের। তবে কি সে রাতে শেখাতের বলা কথাগুলো ঝুমকে আঘাত করেছিল? শেখাত বরাবরই কাজ পাগল মানুষ, যা একবার শুরু করে তার শেষ না হওয়াতে তার শান্তি হয় না। কিন্তু তাই বলে এইভাবে কোনো মেয়ের সাথে ব্যবহার করাটাও তার ঠিক হয়নি। ঝুমের মন মানসিকতা এখন কেমন আছে তা জানার জন্য ঝুমের সাথে কথা বলা প্রয়োজন।
আর শেখাত সেই কাজটাই করেছে। ঝুমকে উদ্দেশ্য করে শেখাত বলে, বাবা মা খেয়েছে? শেখাতের প্রশ্ন ঝুম রান্নাঘর থেকে শুনতে পেয়েছে। ঝুম বরাবরই ছোট শব্দে কথা বলে, তার কণ্ঠস্বর এমনিতেই ছোট। এভাবেই কথা বলে সে ছোটবেলা থেকে। রান্নাঘর থেকে উত্তর দিলেও তা শেখাতের কান অবধি এসে পৌঁছাবে না, তাই রান্নাঘরের কাজ ছেড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে উত্তর দেয়, হ্যাঁ খেয়েছে। তুমি খেয়েছো? শেখাতের পরবর্তী প্রশ্নের উত্তর দেয়া ঝুম প্রয়োজন করেনি, তাই উত্তরায় স্কিপ করে যায় সে। ঝুমের কাছ থেকে উত্তর না পেয়ে শেখাত আরও তেমন কোনো কথা বলেনি। খাওয়া শেষ হয়ে গেলে উঠে চলে যায় সে। আর ঝুমও এটো প্লেট বাটি যা ছিল রান্নাঘরে নিয়ে রেখে দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে শেখাত ভাবছে ঝুম অনেকটা চুপ হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। সাধারণত ঝুম এমন মেয়ে না, তবুও হিসাব মেলাতে পারছে না সে। আর আজ বিকেলে ঝুমের রুমে এইভাবে বিনা অনুমতিতে ঢুকে গিয়ে ওকে ইচ্ছা মতো ঝেড়ে আসাটাও উচিত হয়নি তার। তবে একটা জিনিস শেখাত লক্ষ্য করেছে, আর তা হচ্ছে শেখাতের কোনো কথার পরিপ্রেক্ষিতে ঝুম একটা কথাও বলে না আজকাল। সেদিন রাতের পর থেকে শেখাতের সামনেও আসে না তেমন। এইসব ভাবতে ভাবতেই সিগারেটে আগুন ধরায় শেখাত। মাথা ঘাট দুটোকে নাড়া দিয়ে উঠে সে। আপাতত ঝুম বাদ, এখন একটাই লক্ষ্য খুনিকে ধরা। কাল সকালবেলা জায়গা মতো পৌঁছাতে হবে, টার্গেট করতে হবে তাকে, যার চোখের সামনে এত কিছু হয়েছে এবং এখনো হচ্ছে, অথচ সে এখনো চুপচাপ বসে আছে। কি করে বসে আছে এটাই দেখবে শেখাত কাল। এইসব ভাবতে ভাবতে আর সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ব্যালকনির দিকে যায় শেখাত। শেখাতের ফ্ল্যাটের ড্রয়িং রুমের সাথে বেশ বড় সড়ো একটা ব্যালকনি আছে। সেখানে প্রায় 30 আইটেমের ফুলের গাছ সারি সারি করে লাগানো। এইসব ফুল গাছের পরিচর্যা ঝুমই করে থাকে। তার ফুল অনেক প্রিয়, তাই সে এই বাসার ব্যালকনিতেই তার নার্সারি বানিয়ে ফেলেছে। শেখাতের এই মুহূর্তে ব্যালকনিতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেই নিস্তব্ধতার মাঝে নিজের মস্তিষ্কে এই খুনগুলোর পুরো মজলিসটা সাজাতে চেয়েছিল। কিন্তু আফসোস তার হলো না, কারণ সেখানে ইতিমধ্যে আরেকজনের উপস্থিতি আগে থেকেই ঘটে গিয়েছে। শেখাত ব্যালকনির দরজা থেকে দেখতে পেয়ে যায় সেখানে ঝুম দাঁড়িয়ে আছে। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সে। চাঁদের আলো আর রাস্তার লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল ঝুমকে। শেখাত তখন ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করে ঘড়ি দেখে। ঘড়িতে তখন 2:15। এত রাতেও ঝুমের চোখে ঘুম নেই, সে এখনো দাঁড়িয়ে আছে। গায়ে ওড়না ছিল না তার। এত রাতে কেউ সজাগ থাকবে না এই বাসায়, হয়তো এটা ভেবেই আর ওড়না নেয়নি গায়ে সে। কিন্তু সে তো আর জানতো না এই মুহূর্তে সে কত ওইখানে এসে উপস্থিত হবে। এদিকে সিগারেটের স্মেল নাকে আসতে ঝুম পেছন ফিরে তাকায় আর শেখাতকে সেখানে দেখতে পায়। শেখাতকে এই সময় এখানে দেখতে পেয়ে একটু বিচলিত হয়ে পড়ে ঝুম। বিচলিত বললে ভুল হবে, সে থতমতো খেয়ে গেছে। একে তো এত রাতে এখানে, তার উপর আবার গায়ে ওড়না নেই। শেখাত তো প্রশ্নের ঝুড়ি নিয়ে থাকে সব সময়, তাই এই সময় শেখাত মানে সে শেখাত নয়, সে প্রশ্নের একটা বক্স। ঝুম শেখাতকে অনেকটা এড়িয়ে গিয়ে চলে যায় নিজের রুমে। শেখাত তেমন কিছু আর বলেনি, শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে সিগারেট ফুঁকছে। পরদিন সকাল 11টা, স্থান মুজিবনগর মডেল কলেজ। শেখাত এবং তার টিম এই মুহূর্তে সেই কলেজের প্রিন্সিপাল স্যারের রুমে অবস্থান করছেন। প্রিন্সিপাল স্যার তার চেয়ারে বসা এবং অপর পাশের চেয়ারে শেখাত বসা। একটার পর একটা প্রশ্ন করা হচ্ছে প্রিন্সিপাল নন্দন কুমার দাসকে, কিন্তু তিনি ব্যাপারটাকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন। শেখাত তখন আরো পেঁচিয়ে ধরে নন্দন কুমার দাসকে। তখন সে মুখ খুলতে বাধ্য হয়। তখন শেখাত বলে, এ যাবৎ টোটাল খুন 8টা। যে 8 জনকে খুন করা হয়েছে তার মধ্যে 5 জনই কলেজের স্টুডেন্ট, অথচ আপনি ব্যাপারটা সম্পূর্ণ গোপন করে গেছেন কেন?